সরি। আসসালামু আলাইকুম। সবাইকে জেনেসিসের আউটের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, জিডিএম। এটা খুব ফ্রিকুয়েন্টলি বর্তমানে বাংলাদেশে অলমোস্ট 30% পেশেন্ট জিডিএম সাফার করতেছে, এবং এটা হচ্ছে আনডায়াগনোজড, আনরেকগনাইজড। সবচেয়ে বড় কথা হচ্ছে, জিডিএম যদি ডায়াগনস্টিক না করা হয়, ফিটাল অ্যান্ড ম্যাটার্নাল কমপ্লিকেশন দুইটাই অ্যারেস্ট করতে পারে। আমি আজকে আপনাদের সাথে আছি, আমরা একটা সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে আছি, বিএমএ তে আন্ডারগ্রাউন্ড তে আছি, পাশাপাশি এমআরসিপির পেসিস ক্যান্ডিডেট। বেসিক্যালি জিডিএম নিয়ে অনেক রিউমার আছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থেকে শুরু করে ম্যানেজমেন্ট ডিলিমে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা স্ট্রেট ফরওয়ার্ড লাইনটাই আগানো ভালো। আমাদের যে রোবস্ট গাইডলাইন এডিএ এবং এসিওজি, এমরিয়ান কলেজ অফ অবস্টেট্রিক গাইনোকোলজি, যে গাইডলাইন দিয়েছে সেই আলোকে আমরা ম্যানেজ করব। কারণ এই গাইডলাইনগুলো তৈরি করা হয় মাল্টিপল মেটা অ্যানালিসিসের রেজাল্টের উপর ভিত্তি করে। ঠিক আছে? কারণ এই গাইডলাইনটা হচ্ছে আপনার মানে যে আমাদের যে এই বইপত্র পড়ি, ধরেন ডেভিডসন পড়তেছেন আপনি, এই বইটার যে রেফারেন্স গুলা, এগুলা তো 3 থেকে 4 বছর আগের। তো এই যে 3 থেকে 4 বছর গবেষণা হয়েছে, এটা কোনো ডেভিডসন অ্যাড করা হয় নাই। তো আমাদের যে টেক্সট বুক গুলা, সেগুলো কিন্তু আপনি ধরে নেন যে ফার্স্ট ওয়ার্ল্ড থেকে এটা 3 to 4 ইয়ার্স ল্যাগ বিহাইন্ড। এই জন্য আমাদেরকে যারা ভালো প্র্যাকটিস করতে চান অথবা নলেজ আপডেট করতে চান, গাইডলাইন ফলো করতে হয়, স্পেশাল যেগুলো রোবস্ট গাইডলাইন, যেগুলো খুব রিকমেন্ডেড গাইডলাইন। যেমন ডায়াবেটিস জন্য এডিএ গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট গাইডলাইন। তো সেই আলোকে আমরা জিডিএমটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দিব। সো আমাদের আজকে পড়ার টপিক দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে জিডিএম ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড পরীক্ষা ওরিয়েন্টেড। যেহেতু আমি এখানে এমআরসিপির রিলেটেড মানে মেন্টর ক্লাস নিয়ে থাকি, সেক্ষেত্রে এমআরসিপির একটা প্রশ্ন হচ্ছে জিডিএম। সেখান থেকে প্রতি বছরে অলমোস্ট একটা কোশ্চেন জিডিএম থেকে প্রতি ডায়েটে আসার চেষ্টা করে। সেক্ষেত্রে জিডিএম এর খুব একটা ভালো কনসেপশন থাকলে ম্যানেজমেন্ট আপনাদের এমআরসিপি প্লাস হচ্ছে আদার যে এক্সাম গুলা, সেখানে আপনারা আনসার করতে পারবেন। তাছাড়া হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমরা এইখানে কয়েকটা গাইডলাইন আমরা ফলো করবো, এডিএ আর আমেরিকান এসিজিও, আর এটা হচ্ছে নাইস গাইডলাইন। তো আমি আপনাদেরকে স্পেসিফিকলি কোন গাইডলাইন কি বলা আছে সেটা বলে দিব, কারণ পরীক্ষা তো আসলে এক একটা পরীক্ষা এক এক ধরনের আনসার চায়। সেক্ষেত্রে কনসেপশন ক্লিয়ার না থাকলে আনসার করা ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনার আমাদের ফার্স্টে যে প্রবলেমটা হয়ে থাকে, ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদের অনেক গাইডলাইন আছে, সেখানের মধ্যে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে র্যান্ডম ভ্যালু, আর একটা হচ্ছে ফাস্টিং ভ্যালু। যদি পেশেন্ট ওয়েল প্রিপেয়ার থাকে, ধরেন পেশেন্ট আপনার কাদেরকে আপনি জিডিএম স্ক্রিন করবেন? অল পেশেন্ট। এখন বলে সব পেশেন্ট করা লাগবে, কারণ জিডিএম হওয়ার রিস্ক ফ্যাক্টর কি যদি চিন্তা করি আমি, বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ একটা রিস্ক ফ্যাক্টর, মানে বাংলাদেশ বসবাস করি, এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর ফর জিডিএম। ইথনিসিটি, এশিয়ান ইথনিসিটি, সব অল আর রিস্ক ফ্যাক্টর। এজ 30 উপরে, যাদের একটু বিএমআই হাই আছে, স্পেশালি ওভারওয়েট, ওবেস, অল আর রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস আছে কিনা, তাদের একটা রিস্ক ফ্যাক্টর। কোনো অবস্টেটিক হিস্ট্রি আছে কিনা, প্রিভিয়াস কোনো ব্যাড অবস্টেটিক হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের কোনো প্রিভিয়াস ম্যাক্রোসোম বেবি হিস্ট্রি আছে কিনা, দিস অল আর রিস্ক ফ্যাক্টর। সো এক একটা থাকলে আমাকে মানে আপনাকে সবাইকে কিন্তু স্ক্রিনিং করা লাগবে। স্ক্রিমের আইডিয়াল টাইমটা কখন? যদি ধরুন কোনো রিসপেক্টর নাই, তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি 24 উইকে করতে পারি, মানে 6 মাসে, 5 to 6 মান্থে করতে পারি। কারণ ওই সময় হিউম্যান প্লাস ল্যাকটোজেন যে এনজাইমটা, ল্যাকটোজেন হরমোনটা হাইজ থাকে, ওই সময় ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো বোঝা যায়। আর যাদের রিসপেক্টর আছে, অ্যাট বুকিং ভিজিট, কোনো কনফিউশন দরকার নাই। এখন বলা হয় থেকে এইডি গাইডলাইনে প্রি কনসেপশন কাউন্সিলিং, মানে প্রেগনেন্সি হওয়ার আগে আপনাকে, কোনো বিয়ে করতে যাচ্ছেন, আপনাকে থাইরয়েড ডায়াবেটিস না দেখে করা যাবে না। থাইরয়েড ডায়াবেটিস থ্যালাসেমিয়া স্ক্রিনিং। সো এখন পিউবার্টি থেকে শুরু করে, কারণ আপনি জানেন কিনা আপনারা জানেন না, বাংলাদেশ বর্তমানে অলমোস্ট 16% পিপল আর সাফারিং ফ্রম দ্য প্রি ডায়াবেটিস ডায়াবেটিস ইন ইয়াং এজ, মানে 34 বয়সের নিচে। এরকম পার্সেন্ট অফ দ্য পিপল হচ্ছে আপনার অলমোস্ট 16%। তার মধ্যে মোটামুটি 10 to 12% মতো হচ্ছে আবারও প্রি ডায়াবেটিস। সো এই যে রেশিওটা বললাম আমি, তো এটা তো আমাদের কেন, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের হেলথ, যে অবেসিটি, এগুলো মিলিয়ে যে দেখা যায় ইয়াং ডায়াবেটিস বেড়ে গিয়েছে। তো ইট ইজ পার্ট অফ ইয়াং ডায়াবেটিস, সিকুয়েল হচ্ছে আপনাদের জিডিএম। জিডিএম কি জিনিস? ইট ইজ দ্য নাথিং বাট এ প্রি ডায়াবেটিস ইন ইয়াং এজ। ধরেন কোনো পেশেন্টের সাম সর্ট আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল, আপনার ইনসুলিন ডেফিসিয়েন্সি ছিল আপনার বডিতে। প্রিডায়াবেটিস মানে কি? যাদের অলমোস্ট বিটা সেলের ফেলোর রেট বেড়ে যাচ্ছে, বিটা সেলে অলমোস্ট এক্সোস্টেট। আপনি ওভারওয়েট হওয়ার কারণে আপনার ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্স, তাই তো?
এই ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ার কারণে আলটিমেটলি কি হয়, বিটা সেলের ক্যাপাসিটি বাড়তে হয়। যখন বিটা সেল ফেল করে টু মেনটেন নর্মাল ব্লাড সুগার, এখন আমাকে বলেন নর্মাল ব্লাড সুগার লেভেল কত? এটা হচ্ছে নর্মাল ব্লাড সুগার লেভেল হচ্ছে যারা ফাস্টিং মাপি আমরা, এটা শুড বি লেস দেন 5.6। হ্যাঁ, ওকে। যারা আমরা র্যান্ডম মাপি, ইট শুড বি লেস দেন 7.8। আর এইচবিও শুধু করি লেস দেন 5.7 এইচবিওসি। হ্যাঁ, তাহলে 2 আওয়ার এটা, এই ভ্যালুগুলা খুবই ইম্পর্টেন্ট। আহ একটা মিনিট। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের যে নর্মাল ব্লাড সুগার লেভেল আছে ফার্স্টলি 5.6, রুট টু আফটার লেস দেন 7.8, অ্যান্ড A1C 5.7, ইটস নর্মাল ক্রাইটেরিয়া। এর উপর থাকা মানে ইটস ইন্ডিকেট প্রি ডায়াবেটিস। এই যে পেশেন্ট গুলা যাদের এই ক্রাইটেরিয়া প্রি ডায়াবেটিস ছিল, আইটি ছিল, তারা যখনই প্রেগনেন্সি হবে ফিমেল পেশেন্ট, দে হ্যাভ চান্স অফ ডেভেলপ জিডিএম। কারণ ওই সময় কি হয়, বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু প্লাসেন্টাল হরমোন। প্লাসেন্টাল কিছু ফ্যাক্টর রিলিজ হয়, হরমোন রিলিজ হয়, যার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো আমরা এই পেশেন্টগুলোতে আগে থেকে প্রিকনসেপশন যদি আমরা টেস্ট না করি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে পেশেন্টগুলো অ্যাকচুয়ালি রিস্ক অফ ডায়াবেটিস মেলাইটাস। এবং তাদের কিন্তু বলা হয়ে থাকে, যারাই প্রেগনেন্সি অলমোস্ট প্রিভিয়াস প্রেগনেন্সি আগে যদি ডায়াবেটিস থাকে, হোয়াট এভার টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে HbA1c গোল শুড বি লেস দেন 6.5 বিফোর প্রেগনেন্সি। কারণ আপনারা জানেন যে আর্লি লাইফে, স্পেশালি হচ্ছে 5 to 8 উইকে আমাদের ডেভেলপ ফিটাল অর্গানজেনেসিস ডেভেলপ করে। ফিটাল অর্গানজেনেসিস ডেভেলপ মানে হচ্ছে ওই সময় ব্রেন ডেভেলপমেন্ট, হার্ট ডেভেলপমেন্ট, কর্ডাল পার্ট ডেভেলপমেন্ট হয়। তো যদি HbA1c লেভেল যাদের হাই থাকে, স্পেশালি 10% কাছাকাছি, দ্য রিস্ক অফ ডেভেলপ সাম ফিটাল কমপ্লিকেশনস, স্পেশালি অ্যাবর্শন থেকে শুরু করে ফিটাল এমব্রায়োপ্যাথি, কনজেনিটাল হার্ট ডিজিজ, কর্ডাল রিগ্রেশনস, কিডনি ম্যালফরমেশন, এগুলো খুব কমনলি হয়ে থাকে। সো এই জন্য আমাদেরকে বর্তমান যে গাইডলাইন, আমার বর্তমান যে কনসেপশন, যে প্রেগনেন্সি আগে থেকে আপনাকে ডায়াবেটিস চেক করে নিতে হবে, এবং আপনার প্রি ডায়াবেটিস ডায়াবেটিস রিস্ক অ্যাসেস করে নিতে হবে। A1C লেভেল শুড বি লেস 6.5% নিচে রাখা লাগবে টু প্রিভেন্ট কমপ্লিকেশনস। সো আমাদের এখন যাদের কোন ডায়াবেটিস কিছু নেই, তাদেরকে আমরা ফলো আপ করবো। যদি রিস্ক ফ্যাক্টর থাকে, বুকিং ভিজিট করে ফেলবো। আর যদি রিস্ক ফ্যাক্টর না থাকে, 24x করবো। তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাদের ক্ষেত্রে আমাদের পেশেন্ট গুলাকে ব্লাড সুগার লেভেল টেস্ট করতে হবে। তো আমাদের রিকমেন্ড হচ্ছে, এটা হচ্ছে ADA, আমেরিকান গাইডলাইন, ASCGO, সবাই ফলো করে গাইডলাইনটা। সেখানের মধ্যে যাদের ফাস্টিং দেখবেন, যাদের 5.1 আর বেশি থাকবে ইকুয়াল, অথবা 2 আওয়ার, 1 আওয়ার 10 ও 2 পাওয়ার 8.5। হ্যাঁ, অল আর ডায়াবেটিস, যে কোনো একটা হলে ডায়াবেটিস বলা যাবে। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং হচ্ছে, প্রেগনেন্সি কিন্তু ফাস্টিং কম থেকে ব্লাড সুগার লেভেল, জানেন তো? এটা বলে ফিটাল গ্লুকোজ গ্লুকোজ স্টিল সিনড্রোম, মানে যে স্টিল ফেনোমেনন। বেসিক্যালি হচ্ছে বাচ্চার গ্লুকোজের সাপ্লাই লাগে, কন্ট্রোল লাগে। তো এই জন্য প্লাসেন্টাল তে গ্লুট2 থাকে, যার কারণে কন্টিনিউ মা থেকে ব্লাড সুগার সাপ্লাই নিচ্ছে, যার কারণে মা যখন ডিউরিং মিড নাইট, ডিউরিং আফটার নাইট, ডিউরিং, সে তো একটা প্রলং পিরিয়ড ফাস্টিং থাকে, সেই সময়টা ফিটাল ব্লাড সুগার কনস্ট্যান্ট মেনটেন করতে হয়, মা থেকে ব্লাড সুগার নিয়ে যায়। এই জন্য আর্লি প্রেগনেন্সি স্পেশালি, প্রেগনেন্সিতে স্পেশালি কি হয়, ফিমেলদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, আর ইভেন ডায়াবেটিস থাকলে হওয়ার চান্স থাকে। এই জন্য দেখবেন আর্লি প্রেগনেন্সিতে কিন্তু জিডিএম এ আপনার ফাস্টিং ম্যানেজমেন্ট লাগে না, ফাস্টিং ইনসুলিনের ট্রিটমেন্ট ব্যালেন্সিং লাগে না। বাট ডিউরিং সেকেন্ড আর থার্ড টাইমেস্টার, 24 উইক অনওয়ার্ড, দেখুন যে আপনার আলটিমেটলি পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার বাড়তে থাকে ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। এই জন্য ফাস্টিং ব্লাড সুগারটা এত কম দেওয়া হয়েছে এখানের মধ্যে, 5.8 আমরা বলছি, ডায়াবেটিস বলতেছি আমরা, ঠিক আছে? 1 আওয়ার 2 আওয়ার যে কোনো একটা ভ্যালু হলে বলা যাবে যে ডায়াবেটিস আছে পেশেন্টে। হ্যাঁ, এখন এই পেশেন্ট গুলো ডায়াগনোস করলেন, সাথে হচ্ছে পেশেন্ট কোনো কমপ্লিকেশন দেখতে হবে আমাদেরকে।
পেশেন্টদের বর্তমান বলা যায় যে কোনো পেশেন্টকে বিফোর প্রেগনেন্সি থাইরয়েড ফাংশন করে নিতে হবে, স্পেশালি একটা টিএসএস করে নিতে হবে, টিএসএস FT4, হ্যাঁ, টিএসএস করে নিতে হবে আপনাকে। আর পেশেন্ট গুলোকে প্রিফার প্রেগনেন্সি কাউন্ট শুরু হওয়ার আগে আমাদের ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন 400 থেকে 800 মাইক্রোগ্রাম পার ডে দিতে হবে, ভাইটামিনস যেগুলো প্রয়োজন মনে হয় এগুলো দিতে হবে, ঠিক আছে। আর স্ট্রিক্ট ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। এখন হচ্ছে পেশেন্ট গুলার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের স্পেশালি যে প্রবলেমটা ডিলিমিটা হয়, আমরা কমনলি যে কাজটা করে থাকি, আমরা বিভিন্ন বই লেখা আছে যে ম্যানেজ বাই ওএডি বা ওএডি নাইস গাইডলাইন লেখা আছে, মেটফর্মিন সালফোনিল দেওয়া যাবে, ইনসুলিন দেওয়া যাবে। বাট এডিএ এসএজিও গাইডলাইন গুলো যেগুলো রোবাস্ট গাইডলাইন, যেগুলো সবচেয়ে বেস্ট গাইডলাইন পৃথিবীর মধ্যে, তারা বলে যে ম্যানেজমেন্ট উইথ অলওয়েজ ইনসুলিন ইজ এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, মেটফর্মিন সালফোনিল সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট লাইন কেন বলা হচ্ছে, কারণ এটা করে রিসার্চ করা আছে যে ইনসুলিন দিলে পেশেন্টের গুড গ্লাইসেমিক কন্ট্রোলটা ভালো থাকে, বাচ্চার কমপ্লিকেশন কম চান্স থাকে। বাট মেটফর্মিন সালফোনিল বোথ আর ক্রস দ্য প্লাসেন্টা, ফিটাল ক্ষেত্রে এটা এফেক্ট থেকে যেতে যায়। সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস অলওয়েজ ইনসুলিন ইফ পসিবল। ওকে, সো এখন এই ম্যানেজমেন্ট শুধু আমরা একা করবো না, যারা এন্ডোক্রাইনোলজিস্ট ইন্টারনাল মেডিসিন যারা প্র্যাকটিস করবেন, সাথে হচ্ছে মেটাল মেডিসিন তাদেরকেও একসাথে অ্যাড করতে হবে, কারণ এটা জিডিএম আমাদের গাইনোকোলজি সব প্রবলেম আছে কিনা সেগুলো assess করা লাগবে, ঠিক আছে। সো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পেশেন্টকে ব্লাড সুগার মনিটরিং শিখিয়ে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে এসএমবিজি, আমরা বলি এসএমবিজি, সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ লেভেল। মারতে হবে, বর্তমানে একটা মেশিন সিজিএম একটা মেশিন আছে, হ্যাঁ, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং মেশিন পাওয়া যায়, হ্যাঁ। এসএমবিজি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ইনিশিয়ালি কিন্তু ফাস্টিং কম থাকে, বাট পোস্ট প্যান্ডিয়াল কিন্তু ব্লাড সুগার হাই হয়ে যায়। এই জন্য আমরা বলি 2 আফটার এবিএফ, 2 আফটার এএল, 2 আফটার লাঞ্চ, হ্যাঁ, স্পেশালি এই সুগার চেক করতে হবে আপনাকে, হ্যাঁ, সাথে ফাস্টিং করতে হবে। এই 4 বেলা সুগার মেজার করতে হবে, কারণ প্রত্যেকটা ব্লাড সুগারের একটা ইম্পর্টেন্স আছে। যে আমাদের যে টার্গেট ভ্যালু আমরা একটু পরে আপনাদের দেখাবো, সেখান থেকে সবসময় টার্গেট ভ্যালু রাখতে হবে, কারণ স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোলটা ডিউরিং প্রেগনেন্সি মেনটেন করতে হবে, না মেনটেন করলে চান্স অফ ডেভেলপ ফিটাল কমপ্লিকেশনস। ওকে, সো এখন আমাদের খাবার ক্ষেত্রে অবশ্যই ডায়েটের ক্ষেত্রে এটা স্পেশালি হচ্ছে পেশেন্টে এমএনটি মেডিকেল নিউট্রিশন থেরাপি, হ্যাঁ। এমএনটি ক্ষেত্রে আমাদের হচ্ছে ডায়েটের ক্ষেত্রে পেশেন্টকে বলতে হবে যে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, হ্যাঁ, শুধু সিম্পল সুগার খেতে খাওয়া যাবে না, এগুলো ব্লাড সুগার হাই করে লো হয়ে যায় তাড়াতাড়ি। এক্ষেত্রে আমাদের মিনিমাম 175 গ্রাম গ্লুকোজ খেতে হবে, মানে গ্লুকোজ না কার্বোহাইড্রেট, মানে যে সোর্সটা 35-40% হচ্ছে ফ্রম কার্বোহাইড্রেট, 71 গ্রাম প্রোটিন খেতে হবে, 28 গ্রাম ফ্যাট মানে খেতে হবে, ফাইবার খেতে হবে। তাহলে এগুলো আমাদের মোট খাবারের রেশিওটা। তাহলে আমরা যদি হিসেব করি মোদ্দা কথা, ব্যালেন্স ডায়েট সেখানে 40%-এর মধ্যে হবে কার্বোহাইড্রেট থেকে, 30% প্রোটিন থেকে, আর একটা পোর্শনের মধ্যে ফ্যাট থাকবে less than 10% মতো, আর বাকিটা আসবে আপনার ডায়েটের ফাইবার অ্যান্ড হচ্ছে আপনার ডায়েটের ফাইবার স্পেশালি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের খাবার ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো আমাদের টার্গেটটা কি, ব্লাড সুগার লেভেল, আমাদের টার্গেট হচ্ছে শুড বি এই ব্লাড সুগার লেভেল, এটা কিন্তু আমাদের টার্গেট না, ব্লাড সুগার শুড বি less than 5.3 ডিউরিং ফাস্টিং করতে হবে আমাদের, পসিবল হতে হবে। এখন হচ্ছে এই টার্গেটটা কিন্তু বলা হয়েছে কেন, এটা হচ্ছে যখন আপনি জিএম ডায়াগনোস করবেন, যদি ব্লাড সুগার ফাস্টিং less than 7 থাকে, হ্যাঁ, তাহলে আমাদের শুধু তাদের ক্ষেত্রে আমাদের কি ট্রিটমেন্ট কি দিব, ট্রিটমেন্টটা হচ্ছে তাদের ক্ষেত্রে দিব ডায়েট এন্ড এক্সারসাইজ বেসিক্যালি, হ্যাঁ, ডায়েট এন্ড এক্সারসাইজ তাদের ক্ষেত্রে দিব, ট্রায়াল দিতে হবে। যদি কোন পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার মোর দেন 7 পান, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অলওয়েজ ইনসুলিন দিতে হবে, তাদের ক্ষেত্রে কোনো ডায়েটারি কোনো ম্যানেজমেন্ট দেওয়া ডায়েটারির সাথে ইনসুলিন দিতে হবে, কোনো ওয়েডি দেওয়া যাবে না, কারণ 7 মানে তাদের ক্ষেত্রে চান্স অফ ফিটাল কম্পিটিশন অনেক হাই থাকে। এই জন্য আমাদের তাদের প্রথমে কিনতে হবে, ইনসুলিন করতে হবে। এখন দেখুন কয়দিন দিবেন আপনি ব্লাড সুগার, কারণ আমাদের ব্লাড সুগার টার্গেট হচ্ছে 5.3 নিচে রাখা, হ্যাঁ। তো আমি যদি 2 সপ্তাহ ট্রায়াল দিব, ইজিলি 2 সপ্তাহ আমরা ডায়েট ম্যানেজমেন্ট দিব, সাথে হচ্ছে ওয়েডি দিতে পারি, ওটার মধ্যে কিন্তু স্পেশাল মেডফোন দেওয়া যেতে পারে, এটা কিন্তু নাইস গাইডলাইন। আমি আবার বলছি, ফার্স্ট অ্যান্ড অলওয়েজ ইনসুলিন, ডায়েট ম্যানেজমেন্ট দিলেন, আর যদি নাইস গাইডলাইন পরীক্ষা আসে তাহলে দেখবেন মেডফোন দিতে পারেন, হ্যাঁ। এখন আমরা 2 সপ্তাহ পরে চেক করবো, আবার চেক করার পরে যদি স্টিল না ব্লাড সুগার লেভেল 7 উপরে থাকে, উই গো ফর ডিরেক্ট ইনসুলিন, যেটা এডিএ বলে প্রথম ইনসুলিন দিয়ে দাও। বাট নাইস বলে যে 2 সপ্তাহ তুমি ডায়েটের ম্যানেজমেন্ট অ্যালং উইথ মেডফোন দিতে পারো, যদি কন্ট্রোল না হয় 7-এর উপরে থাকে, তাহলে তোমাকে অ্যাড করতে হবে ইনসুলিন ডিরেক্টলি, ঠিক আছে। এখন আসেন, এখন একটা পেশেন্টের ইনিশিয়ালি ফার্স্ট ব্লাড সুগার ফাস্টিং 7 উপর থাকে, অলওয়েজ স্টার ইনসুলিন, আমরা এটা পারবো বলছি কোন ইনসুলিন, এটা হচ্ছে বোলাস ইনসুলিন, হ্যাঁ। বোলাস কোনগুলা, রেপিটেড ইনসুলিন গুলো, যেগুলো রেপিটেড ইনসুলিন কি কি আছে, দুটো আছে, হিউম্যান ইনসুলিন আছে একটা, আর একটা আছে অ্যানালগ ইনসুলিন আছে। হিউম্যান দিকে আছে আমরা যেটা ইউজ করি রেগুলার ইনসুলিন, যেটা আমাদের কমনলি অ্যাক্টিভেট নামে পাওয়া যায়। অ্যানালগ মধ্যে কে কে আছে,
লিসপো অ্যাসপার্ট গ্লুলাইসিন, হ্যাঁ, স্পেশালি লিসপো ডিসকোতে বলা হয় থাকে এখানে মধ্যে, হ্যাঁ। সো এখানে যদি কোনো পেশেন্টের যদি এখন ফাস্টিং 7 না, আপনি 6.1 থেকে 6.9 পেয়েছেন, আপনি গো ফর আলট্রাসোনোগ্রাফি, ফিটাল আলট্রাসোনোগ্রাফি। যদি আপনার 24 সপ্তাহে আসে, 12 সপ্তাহে আসে, ফিটাল আলট্রাসোনোগ্রাফি করে চেক করবেন পেশেন্টের কোনো কমপ্লিকেশন আছে কিনা, কে বুঝবেন? যদি পেশেন্টের আপনি পলিহাইড্রোমিনাস পান, যদি পান, এটা শুড বি অলওয়েজ ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ সাম সর্ট অফ কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করবো, পেশেন্টকে স্টার্ট ইনসুলিন, হ্যাঁ, রিগার্ডলেস অফ ব্লাড সুগার লেভেল 6.1 থেকে 6.9 এর মধ্যে শুরু করতে হবে, হ্যাঁ। তো এখন যে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের সালফার কার্ড দেখে দিব। যদি কোনো মেটফর্মিন দিলে ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, বাট ইনসুলিন দিলে হাইপো হচ্ছে, এই গ্রুপটাকে আমরা কি করবো, পেশেন্টকে মেটফর্মিন দিতে পারবো আমরা সেখানের মধ্যে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। এখন আমরা টার্গেট ব্লাড সুগার লেভেলটা কিন্তু একটু স্ট্রিক্ট এখানের মধ্যে। দেখেন ফাস্টিং লেস দেন 5.3, মানে 3.9 থেকে 5.3, ঠিক আছে। 3.9 না, 3.5 থেকে আমরা শুরু করবো, 5.3 করবো আমরা। এটা হচ্ছে আমার টার্গেট ব্লাড সুগার লেভেল, ঠিক আছে। 1 আওয়ার্সে যদি 7.8 নিচে রাখা লাগবে, 2 আওয়ার 6.4 নিচে রাখা লাগবে। এখন দুইটাই করবে? নো, যে কোনো একটা করলেই হবে, যার যেটা কনভিনিয়েন্স সেটা করবে সে, করে সেভাবে ম্যানেজ করতে হবে। এখন এই ম্যানেজমেন্ট করার জন্য আমাদের প্রথমে আমরা যেটা বলছিলাম যে পেশেন্ট ডায়েট দিতে হবে, এটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, এক্সারসাইজ। এখন দেখেন একটা পেশেন্টের পিভি ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, তাতে কিন্তু এক্সারসাইজ করা যাবে না, এখানে কি করতে হবে, গাইনোকোলজিক্যাল ওপিনিয়ন নিতে হবে। বাট যারা অলরেডি আগে থেকে এক্সারসাইজ করতেছে, যাদের কোনো অসুবিধা নেই, তারা আপার লিম এক্সারসাইজ করতে পারবে, লাইট জগিং করতে পারবে, সেক্ষেত্রে এক্সারসাইজ করবে। এখন আমরা যে কাজটা করব, যে পোস্ট প্রান্ডাল ব্লাড সুগার ম্যানেজমেন্টে স্পেশাল হচ্ছে, যখন আমরা পরপর 3 দিন ব্লাড সুগার চেক করতে পেশেন্টকে বলবো, পোস্ট প্রান্ডিয়াল, 2 আফটার এবিএফ, 2 আফটার লাঞ্চ, 2 আফটার ডিনার। যদি ওই পোস্ট ব্লাড সুগার যে টার্গেট আছে আমাদের 7.8 অথবা 6.4, তার চেয়ে যদি 30% উপরে থাকে, তাদের ক্ষেত্রে আমাদেরকে ওইখানের মধ্যে আমরা ইনসুলিন অ্যাড করতে হবে। ইনসুলিন করতে অ্যাড করতে ভেরি লো ডোজে 4-2 এরকম অ্যাড করা লাগে, ঠিক আছে। তার ক্ষেত্রে আমরা অ্যাড করবো, ঠিক আছে। সো এই হলো আমাদের মোটামুটি ম্যানেজমেন্ট প্ল্যানটা। কি কি ম্যানেজ করবো, তারপরে এই পেশেন্টকে থ্রু দ্য প্রেগনেন্সি স্পেশালি সেকেন্ড টাইমেস্টার, থার্ড টাইমেস্টার পেশেন্টের ইনসুলিন রিকোয়ারমেন্ট বেড়ে যায়, তাদের সেই পরিমাণে ব্লাড সুগার অ্যাডজাস্ট করবো। সেকেন্ড টাইমেস্টার আমাদের বেজাল ইনসুলিন অ্যাড করতে হয়, তাও আমরা অ্যাডজাস্ট করে দিব অ্যাকর্ডিং টু ব্লাড সুগার প্রোফাইলের উপর বেসিস করে, হ্যাঁ। পেশেন্টগুলোকে ফ্রিকুয়েন্টলি ফলো আপ করতে হয় স্পেশালি। আর হচ্ছে আফটার প্রেগনেন্সি, ডিউরিং পেশেন্টের যখন প্লাসেন্টা রিমুভ করা হয়, তখন অটোমেটিকলি জেস্টান ডায়াবেটিসটা ভালো হয়ে যায়। ভালো হয়েছে কিনা আমরা 4 থেকে 12 সপ্তাহ পরে আমরা পেশেন্টকে একটা ওজিডি করে নিবো আমরা পেশেন্টকে, হ্যাঁ। ওজিডি করে, আর যেটা নাইস গাইডলাইন বলে, ওরা বলে ফার্স্ট ব্লাড সুগার করলেই হবে, হ্যাঁ। করার পরে সেখানের মধ্যে যদি ওজিডি করার পরে প্লাসেন্টা যদি প্রি প্রেগনেন্সি লেভেল চলে আসে, মানে নর্মাল পেশেন্টের, তার মানে হচ্ছে জিডিএম ইজ রিকভার্ড। বাট প্রবলেমটা হচ্ছে একটা পেশেন্ট যদি ফার্স্ট টাইম জিডিএম হয়, তার সেকেন্ড প্রেগনেন্সি চান্স থাকে 50%, তো লাইফ লং চান্স থাকে 50% ডায়াবেটিস হওয়ার। সেই জন্য তাদেরকে বলে অ্যানুয়াল করতে বলে, করে করে চেক করতে হবে তার ডায়াবেটিস হচ্ছে কিনা। আর যদি কোনো এক সময় হিস্ট্রি জিডিএম থাকে, তাদেরকে আমরা অলওয়েজ সেকেন্ড প্রেগনেন্সি আগে অবশ্যই ওজিডি করে নিতে হবে। তো আপনাদের একটা কোশ্চেন, ছোট কোশ্চেন এখানে আছে, যে একটা দেখি, আমরা দেখি 32 years old women, 25 weeks pregnancy নিয়ে আপনার কাছে আসছে। She had screening for GDM on account of booking a BMI was 33. Prior to her pregnancy, she had been fit and well, and no personal family history of the DM9. She has not taken any regular medication. Patient underwent OGDT. দেখেন এখানের মধ্যে ফাস্টিং ব্লাড সুগার ওয়াজ, হ্যাঁ, 6.8, হ্যাঁ, 2 after 7.6, মানে আমাদের একটা ক্রাইটেরিয়া ফিল আপ করছে এখানের মধ্যে, যে এখানের মধ্যে পেশেন্ট জিডিএম আছে। পেশেন্টটা কি করলো, তারা তারা আল্ট্রাসাউন্ড করে ফেললো, কারণ 6 থেকে 6, মানে 6.9 এর মধ্যে আছে। আমরা বলেছিলাম যে এই লেভেলটা আল্ট্রাসাউন্ড করতে হবে টু সি এনি ফিটাল কমপ্লিশন আছে কিনা, স্পেশালি পলিহাইড্রোমিনাস আছে কিনা। যদি থাকে তাহলে আমাদেরকে এই গ্রুপটা কি পাবে, ইনসুলিন ট্রিটমেন্ট পাবে সেক্ষেত্রে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করলাম, তাদেরকে করা হলো কোনো কিছু পাওয়া গেল না, তাকে কি হলো, যেহেতু পেশেন্টের ব্লাড সুগার 7 উপরে উঠে নাই, হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এখানে তার থেকে ডায়েটারি এক্সারসাইজ করতে বলা হয়েছে। তাকে আবার 2 সপ্তাহ পরে একটা ওজিডি করা হয়ে থাকে, হ্যাঁ। করার পরে পেশেন্টের আহ ম্যাটফর্মিন অ্যাড করা হয়েছে। ম্যাটফর্মিন করে অ্যাড করার পরে কিন্তু পেশেন্টের ব্লাড সুগার ফাস্টিং 5.9, 2 after 7.1 আছে। তার মধ্যে যে ফাস্টিং 5.9 আছে, তার মানে ওটা হচ্ছে 5.3 করা, হ্যাঁ। তো এখানের মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, হ্যাঁ। তো ফাস্টিং 6.9, টু আর আমাদের কত টার্গেট করতে হবে, লেস দেন 6.7 রাখা, তাই তো। তো এখানে আমাদের দুইটাই কিন্তু হাই আছে, তো আমাদের কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারি না, তাহলে আমরা ট্রিটমেন্ট কি দিব, এটা তো রাখা যাবে না, কারণ পেশেন্টের ফিটাল কন্ডিশন ডেভেলপ করবে। 2 নম্বর, ম্যাটফর্মিন থেকে আমাদের এমআর করা যাবে না, এটা কোনো প্রকার লাভ হবে না। ম্যাটফর্মিন স্টপ করবে কিনা, ম্যাটফর্মিন নর্মালি বলা হয় থেকে যে ম্যাটফর্মিন, নাইজেডাল বলে যে কন্টিনিউ ম্যাটফর্মিন, বাট ইন কেস অফ দ্য এডি বলে
স্টপ ইনসুলিন। তবে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাড ইনসুলিন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি আপনি মেটফর্মিন রাখেন তাহলে তাদের ইনসুলিনের রিকমেন্ড কমে থাকে। এখন নাইস গাইডলাইন আনসারটা হবে অ্যাড ইনসুলিন অ্যাড করতে এখানের মধ্যে। হ্যাঁ, আমরা ইনসুলিন অ্যাড করে দিই পেশেন্টগুলোকে করবো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাট করবো, যে 3 দিনের ব্লাড সুগার দেখবো পোস্টপ্রান্ডিয়াল। যদি যেই বেলা ব্লাড সুগার 30% বেশি ফ্লাকচুয়েশন থাকে সেখানে আমরা 4 করে ইনসুলিন অ্যাড করবো। এখন রেগুলার যে ইনসুলিনগুলো আছে হিউম্যান ইনসুলিন, স্পেশালি এনপিএইচ, অ্যাক্টাভির, এগুলো সেফ ডিউরিং প্রেগনেন্সি। অ্যানালগের মধ্যেও সেফ, লিসপ্রো, অ্যাসপারাট, এগুলো সেফ আছে প্রেগনেন্সির সময়। আর যে বেসাল ইনসুলিনের মধ্যে বলা থাকে ডিটিমে ইনজেকশনটা সেফ আছে, বর্তমানে গ্লার্জিনও সেফ বলা হয়ে থাকে। হ্যাঁ, এগুলো আমাদের ডিউরিং প্রেগনেন্সি ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলো আমরা ইউজ করতে পারি ডিউরিং প্রেগনেন্সির সময়। আর হচ্ছে আমাদের ইস্যু হচ্ছে পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট কি, এই পরীক্ষার জন্য যে জিডিএম এর ডায়াগনোস্টিক কিভাবে করবেন, আর ট্রিটমেন্টটা স্পেশালি কমপ্লিকেশন তাহলে কি কি ট্রিটমেন্ট দিবেন। আর আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে তো এটা দরকার, যারা যেমন প্র্যাকটিস করেন অথবা যারা অলরেডি ইদানিং মেডিসিন প্র্যাকটিস করতেছেন তাদের সবাই দরকার। সো আপনার সবাই থ্যাংক ইউ সো মাচ। আর স্পেশাল হচ্ছে যারা এমআরসিপি প্ল্যান করতেছেন ইন ফিউচারে, যারা মেডিসিন রিলেটেড অ্যালাইড ডিগ্রিতে আছেন, মেডিসিন ডিপ্লোমা অর এফসিপিএস, তারা চাইলে জেনেসিসে এমআরসিপি পার্ট ওয়ান পার্ট পেসেস সবগুলাই আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে হয়, স্পেশালি হচ্ছে এমআরসিপি রিলেটেড, হ্যাঁ, এমআরসিপি কিভাবে আগাবেন, সেক্ষেত্রে আপনাদের জেনেসিস হেল্প করবে ইনশাল্লাহ। আর যারা জেনেসিস কাজ করে এখানে, সবাই এখানে সবসময় থাকে, এবং অনলাইনে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। আর আমাদের যদি আজকে যে সেশন নিয়ে কোনো কারো কোনো কনফিউশন অথবা কোনো কোশ্চেন থাকলে ফেসবুক লাইভ অথবা আপনাকে আমাদেরকে লাইভ কোশ্চেন করতে পারেন, অথবা ইন ফিউচার আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। তো আপনারা ইনশাল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা রইলো, মাহের রমজানের শুভেচ্ছা, এবং ইনশাল্লাহ আশা করি ভালো থাকবে। আশা করি আপনাদের এই লেকচার থেকে স্পেশালি জিডিএ ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনাদের ইন ফিউচার কাজ লাগবে, এবং ইনশাল্লাহ ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।